ওকে, আমরা এখন যেটা করতে পারি যে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটু কোর্স আউটলাইন সম্পর্কে অবগত হতে পারি। দেখুন, আমি এখানে টেবিল অফ কন্টেন্ট দিয়ে রেখেছি টেন্স। টেন্স লিখে রেখেছি, কিন্তু আমি এটাকে ব্যাখ্যা করি না। মানে কারণ আমরা যারা লিখতে চাচ্ছি, আমি মনে করি যে আমরা কম বেশি টেন্সের স্ট্রাকচার গুলো জানি। এই জন্য আমি এটা লিখে রাখি না, জাস্ট এখানে লিখি। তারপরে যদি কারো প্রয়োজন হয় আমরা আলোচনা করব, কিন্তু ফর্মাল ক্লাসে আমরা আলোচনা করব না, তাহলে আমাদের সময়ের যে ব্যাপার আছে, সময় নিয়ে ইয়া হতে পারে। যদি কারো প্রয়োজন হয় আমাকে বললে আমি সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, এরপরে ভয়েসের ব্যাপারটা, এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, অনেক আলোচনা আছে ভয়েস নিয়ে, অনেক কথাবার্তা আছে। মোটামুটি ভয়েস নিয়ে যত ধরনের প্র্যাকটিস আছে, দ্যাট মিন ভয়েস বলতে প্যাসিভ সেন্স আর কি। যত ধরনের এক্সাম্পল আছে, যত জায়গায় থেকে দেওয়া যায়, সব আছে এখানে। ঠিক আছে, সব আমরা আলোচনা করব। এরপরে আমাদের বিশেষ করে পেপার পত্রিকা পড়তে গেলে যেই অর্থাৎ যেই সমস্যার সম্মুখীন আমরা হই, অর্থ বের করা, সেই অর্থটাই হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপল। অর্থ বের করতে গিয়ে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়, কারণ প্রেজেন্ট পার্টিসিপলের অনেকগুলো ব্যবহার। মানে অবাক করা ব্যাপার যে প্রেজেন্ট পার্টিসিপল বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকমের অর্থ প্রদান করে। আমরা যদি ভালোভাবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থ উদ্ঘাটন করতে পারি, আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি অনেকাংশেই এগিয়ে যাবেন, সেটা লেখার ক্ষেত্রেও, আবারও আপনি যখন পড়তে যাবেন সেই ক্ষেত্রেও। দেখুন, আমি তো আর প্রতিটা ওয়ার্ড আপনাকে শিখিয়ে দিতে পারবো না। মানে প্রতিটা ওয়ার্ড বলতে, আপনি যখন কিছু পড়তে যাচ্ছেন তখন আপনি কিছু অপরিচিত শব্দ তো থাকবেই, সেগুলো আপনাকে একটু ডিকশনারি দেখতে হবে। কিন্তু যখন এই পার্টিসিপল ব্যবহারটা আসবে, যেন আপনি সেই পার্টিসিপলের ব্যবহারের যথোপযুক্ত অর্থ খুঁজে বের করতে পারেন, সেটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, পার্টিসিপলের ব্যবহার যেমন দেখুন, আহ এজ এ যে কোনো কন্টিনিউয়াস ভার্বি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে বসে, সবই অ্যাডজেক্টিভ হিসেবেই বসে। নাউনের পরে বসে, নাউনের পূর্বে বসে, অ্যাডভার্বের পরে বসে। আবারও আমরা দেখতে পাচ্ছি ইডি এবং আইএনজি যুক্ত কিছু, মানে ন্যাচারালি কিছু অ্যাডজেক্টিভ হয়, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করবো। এরপরে হচ্ছে পেপার পত্রিকা থেকে যেখানে যত ধরনের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, ওই রকম আমরা কিছু উদাহরণ দেখবো। এই সবগুলো পেপার পত্রিকা থেকে নেওয়া। যত ধরনের এখানে উদাহরণ আমরা দেখতে পাবো ভিতরে, সবই মোটামুটি বলা যায় যে পেপার পত্রিকা থেকেই নেওয়া। ঠিক আছে। ওকে, আমি যখন এই কথাবার্তাগুলো বলছি, তখন যদি এই মানে এই আউটলাইন নিয়ে যদি কারো অবজেকশন থাকে, বা কোনো কিছু সংযোজন করা যায় কিনা, যেই টপিকে যখন আছি সেই সম্পর্কে প্লিজ আমাকে ইনফর্ম করতে পারেন যে না, এই টপিকটা আপনি, বা আমরা এই টপিকটা বা আলোচনা করা যায় কিনা, এটা বলতে পারেন, নো প্রবলেম। ওকে, এখানে আমি ক্লাস ভাগ করে দিয়েছি যে এইটা এই ক্লাস, এইটা এই ক্লাসে। যদিও আমাদের হয়তো বা কোনো কোনো ক্লাস দুই দুই তিনটা ক্লাসও নিতে হতে পারে। ঠিক আছে, কারণ একটা ক্লাসে অনেক সময় ইয়া করা যায় না, ফিল করা যায় না। ওকে, ভয়েস নিয়ে এই যে এটা হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ যে যত ধরনের ইয়ে আছে, উদাহরণ আছে। দেখুন, আমাদের আমরা যে রিডিং করি, বা আমরা যখন কথা বলি বা যাই করি না কেন, বা লিখতে যাই, তখন অর্ধেকেরও বেশি হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। অর্ধেকের বেশি বলবো না, তবে কাছাকাছি বলতে পারেন। আবার কিছু কিছু পড়া আপনি পড়তে গেলে দেখবেন যে ম্যাক্সিমামই 70% প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে লেখা আছে, বিশেষ করে পেপার পত্রিকা। ওকে, প্যাসিভ সেন্টেন্সে লেখা থাকে। এখন আমাদের মূল উদ্দেশ্যই থাকবে যে প্যাসিভ সেন্টেন্স যেহেতু লেখা আছে, তার মানে আমরাও প্যাসিভ সেন্টেন্সে লেখা শিখব। আমরা কিন্তু পারি প্যাসিভ সেন্টেন্স, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এতটুকু পারি। কিন্তু আমি কি ওই ধরনের প্যাসিভ সেন্টেন্স আপনাদের শেখাবো না। আমি শেখাবো যে ঠিক এই ধরনের প্যাসিভ সেন্টেন্স যেইগুলো আপনার প্রয়োজন হবে লেখার জন্য। কারণ আমাকে তো আপনার প্রয়োজনগুলোকে দেখতে হবে। অর্থাৎ আপনি যখন বড় কোনো বাক্য লিখতে যাচ্ছেন, সেখানে প্যাসিভের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটাকে আমরা সলভ করার চেষ্টা করি। দেন প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কিন্তু এখানে এখানে দুইবার হয়ে গেছে। ওকে, না, ঠিক আছে, ও হ্যাঁ। এরপরে আমরা এই তো পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল যদিও আমরা ভালোই পরিচিত, বিশেষ করে পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের সাথে পরিচিত, কিন্তু আমরা ব্যবহারের দিক দিয়ে অনেক সময় হয় আমাদের একটু সমস্যা পড়তে হয়।
ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা দেখবো। পারফেক্ট পার্টিসিপলের হয়তোবা লেখার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হয়, বিশেষ করে আমরা যখন নিজেরা লিখতে যাব কখনো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তবে কথা বলার ক্ষেত্রে একটু কম ব্যবহার হয় আর কি। তবে কথা বলার ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা আছে আর কি। প্রেজেন্ট পার্টিসিপল, তারপর ওই যে যখন নিউজ গুলো শুনেন না, সেই সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার অত্যাধিক, মানে অনেক। তারপরে পাস্ট পার্টিসিপল ব্যবহারটা অনেক। ঠিক আছে, এইগুলো যখন আমরা ব্যবহার বুঝতে পারবো, তখন এমনিতেই দেখবেন যে আমরা অনেক অর্থ ভালো বুঝতেছি বা ইংরেজির। আপনারা একটা ডেভেলপ জাস্ট লক্ষ্য করবেন যে আপনি আগে যেটা বুঝতেন বা এখন সেটাকে কিভাবে বুঝছেন, এতটুকু। এরপর আমরা 7 নম্বর ক্লাসে দেখবো যে বাক্যকে কিভাবে বড় করা যায়। অর্থাৎ আমরা যে কোনো বাক্যের যতগুলো অংশ আছে তা বোঝার চেষ্টা করি, স্পেসিফিকলি কোন অংশকে কি বলা হয়। অর্থাৎ একটা বাক্যের, বোঝা যাচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে। অর্থাৎ কোন অংশকে জি কি স্যার, দেখা বলা যাচ্ছে। হয়, জি, কোন অংশকে কি বলা হয় সেই সম্পর্কে আমরা অবগত হব। অর্থাৎ আমাদের এই সমস্যাটা অনেকেরই ফেস করতে হয়। অর্থাৎ একটা বাক্যের কোন অংশকে কি বলা হয়, বা হয় না আপনি টু যুক্ত একটা ভার্ব দেখলেন, ইনফিনিটিভ আমরা জানি। তারপর উইথ প্রিপোজিশন যুক্ত একটা নাউন দেখলেন বা নাউন ফ্রেজ দেখলেন, এখন সেই অংশটাকে আপনি কি বলবেন। আবার প্রিপোজিশন যুক্ত আপনি কোনো টাইম দেখলেন, সেই অংশটাকে আপনি কি বলবেন, রাইট? তারপরে দেখবেন যে প্রিপোজিশনাল ফ্রেজেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস একই রকম বোঝা যাচ্ছে। এইগুলোকে চিহ্নিতকরণ করে আমাদের প্রয়োজনে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। ওকে। বা আমি কোন বাক্যে কখন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। আবার কোন বাক্যে আমি কিভাবে অ্যাডভার্ব অফ রিজনের ব্যাপারটা আনতে পারি, অ্যাডভার্ব অফ রিজন কেন প্রয়োজন হয়। দেখুন, আমরা ম্যাক্সিমাম বাক্য লিখতে গেলেই এই যে যে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইমস, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর ম্যানার্স, এগুলো ছাড়া আসলে হয় না। মানে হয়, একেবারে সিম্পল ছোট ছোট বাক্য হয়, কিন্তু এছাড়া মানে যদি আপনি বড় বাক্য লিখতে যান, তাহলে এই অ্যাডভার্বের ব্যাপারটা চলে আসবে, হয় অ্যাডভার্ব অফ ফ্রেজ আসবে, নতুবা অ্যাডভার্ব অফ ক্লোজ। এইগুলো দিয়েই মূলত বাক্য তৈরি হয়। আপনি পড়তে গেলেও এগুলো দেখবেন, আবার আপনি যখন লিখতে যাবেন তখন এগুলো দিয়েই আপনি লেখাটা লিখলে স্ট্যান্ডার্ড হবে। এছাড়া ইংরেজিতে আমরা সবাই কম বেশি লিখতে পারি, কিন্তু আপনি এখানে তো আসছেন মূলত শিখতে, যেটা একটু আলাদা ভাবে। ওকে। আমার কাছে সবচেয়ে প্রিয়, এবং আমি লেখার জন্য, লেখাকে এক্সটেনশন করার জন্য, লেখাকে বড় করার জন্য এই অ্যাপোজিটিভ এর ব্যবহারটা করে থাকি। যা আমার কাছে মনে হয়, আমার নিজের কাছে মনে হয় যে অ্যাপোজিটিভ এর ব্যবহারটা যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে এটা হতে পারে আপনার লেখাকে মানে স্ট্যান্ডার্ড করার জন্য সবচেয়ে উপযুক্ত একটি পন্থা। অর্থাৎ আপনি আপনার বাক্যে ব্যবহৃত যে কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অ্যাপোজিটিভ এর সাহায্যে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারবেন, তবে সেই বাক্যে মেইন ভার্ব থাকবে না। আবারও সেই বাক্যে কোনো পার্টিসিপল, অ্যাডজেক্টিভ বা এই জাতীয় কিছু থাকবে না। থাকলেও থাকতে পারে একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে। ঠিক আছে, এখানে অনেক এইগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে। এই কয়েকটি ইয়ে আছে। অর্থাৎ এটা এই এই যে ক্লাস যে, অর্থাৎ ক্লাস 7-এরই অংশ, ক্লাস 7-এরই অংশ অ্যাপোজিটিভ, এরপরে এই যে রিলেটিভ ক্লোজ ওর অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখুন, আমরা রিলেটিভ ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ এগুলো নিয়ে অনেক সময় খটকা লাগিয়ে দিই যে আসলে কি, আসলে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লোজ একই ক্লোজ। এটা হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লোজের একটা অংশ, কিন্তু আমরা এটাকে আলাদাভাবে এখানে পড়বো। বড় বাক্য কিভাবে তৈরি করা যায় ঠিক এখানে পড়বো। এই কারণে পড়বো, এই রিলেটিভ ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ মূলত বাক্যকে বড় করার জন্য, অর্থাৎ একটি বাক্যের নাউন বা নাউন ফ্রেজকে অতিরিক্ত তথ্য প্রদানের জন্যই ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ ম্যাক্সিমাম সময় এই জন্যই ব্যবহার হয়ে থাকে, যার কারণে আমরা এইখানে পড়ব। ঠিক আছে। এরপরে আমাদের কনজাংশন, অর্থাৎ এই যে এইগুলো কনজাংশনের অন্তর্ভুক্তই, আমরা আলাদাভাবে পড়বো। অনেকগুলো কনজাংশন আছে, প্রায় 100-র কাছাকাছি কনজাংশন আছে। যদিও 10 থেকে 12টা কনজাংশন সবচেয়ে জরুরি, যেগুলো আমাদের লেখালেখির জন্য প্রয়োজন। আমি এগুলো দিয়েই আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ আমরা সব শিখে সবগুলো অ্যাপ্লাই করতে পারবো না, সুতরাং সব দরকার নেই। ওকে, এরপরে আমরা পার্ট 2, এটার এই ক্লাসের মধ্যে আবার পার্ট 2। ওকে, এর মধ্যে আছে যে এই যে সাবঅর্ডিনেটেড কনজাংশন, তারপরে সেগুলোর ক্যাটাগরিজ বেস, এগুলোর ব্যবহার। হ্যাঁ, যেমন রিজন ভিত্তিক যেই সাবঅর্ডিনেটেড কনজাংশন গুলো আছে, টাইম ভিত্তিক আছে, কম্পারিজন বোঝাতে আছে, কন্ডিশন বোঝাতে যে কনজাংশন গুলো আছে, ম্যানার বোঝাতে, কনসেশন বোঝাতে, এই সবগুলোই আছে। এইগুলো
এখন বলতে পারেন যে কিভাবে কেন শিখবো, এগুলো মূলত আপনি যখন রিডিং মানে পড়তে যাবেন তখন অর্থ উদ্ঘাটনে, আরেকটা হচ্ছে আপনি যখন লিখতে যাবেন তখন এগুলোই আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, অর্থাৎ লিখতে যাওয়ার সময় যেমন আমি বললাম যে তার খাওয়ার সময় বড় টিভি দেখেছিলেন বা এইরকম, অর্থাৎ এই যে যে কনজাংশন গুলোর ব্যবহার বা কোনো কারণ বা কোন বিকজ বা অ্যাজ বা সিন্স, সবচেয়ে বেশি ব্যবহার হয় এই অ্যাজ। যখনই পড়তে যাবেন দেখবেন যে অ্যাজ আছেই, অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ ইয়া প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। আমরা কয়েক ভাবই দেখ, সমস্যা নেই। এরপরে কিছু কনজাংশন আছে যেগুলো সচরাচর আমরা ব্যবহার করতে পারি, যেমন যত দূর তত দূর, যতবার ততবার, যখনই তখনই, যতদিন ততদিন। সাধারণত আমরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি, আবার অর্থ উদ্ঘাটনও দারুণ ভাবে কাজ করে। এরপরে কোরিলেটিভ যেই কনজাংশন গুলো আছে, কোরিলেটিভ কনজাংশন আইদার ওর, নাইদার নর, নট অনলি বাট অলসো, যদিও এগুলো লেখার ক্ষেত্রে খুব একটা হ্যাঁ কাজে আসে, কিছু কিছু বাক্যের ক্ষেত্রে কাজে আসে। আপনি যখন নিজে কিছু লিখতে গেলেন, হয় না, বিশেষ ক্ষেত্রে আপনি লিখতে পারেন বা কাজে আসতেও পারে। তারপর আমরা শিখবো এরপরে ক্লোজ, এই কনজাংশনেরই বলা যায় যে একটি এক্সটেনশন, একই কথা, যে কোনো স্বাধীন বাক্যই ক্লোজ। আবারও দুটি ক্লোজের মধ্যে যেটা স্বাধীন সেটাই প্রিন্সিপাল ক্লোজ। এরকম ভাবে আমরা ক্লোজ সম্পর্কে বিস্তারিত এখানে নাউন ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, এগুলো আবারও আলোচনা করা হবে। যদিও আমরা এইখানে আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লোজ, কিন্তু আবারও এখানেও আলোচনা করব, কারণ এখানে ক্লোজ ক্লোজ সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে, এরপরে কন্ডিশনার, যেগুলো নিয়ে আমরা ভালোই মোটামুটি আমাদের, বিশেষ করে কন্ডিশনালের মধ্যে আমাদের যে মডাল ভার্বের ব্যবহারটা চলে আসে, আমরা সেটাও দেখব। আবার ভার্ব প্রথমে ব্যবহার হয়ে যে কন্ডিশনের মতো অর্থ দাঁড়ায়, সেগুলো আমরা দেখব। এরপর হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত কি ভোকাবুলারি। আচ্ছা, ভোকাবুলারি আছে ক্লাস 3-তে রেখেছি, আপনি চাইলে ভোকাবুলারি, আসলে এটা ক্লাস নেওয়ার কিছু নাই। ভোকাবুলারি আপনি চাইলে প্রতিদিন অল্প অল্প করে নিজে পড়ে নিতে পারেন, যেগুলো আপনার কাছে অপরিচিত মনে হয়। এখানে অনেক দেওয়া আছে, মানে এত পরিমাণ দেওয়া আছে, কোনো কিছু বাদ রাখে না। মানে অনেক দেওয়া আছে। ওকে, ভোকাবুলারি কয়েকটা পার্ট আছে। ওকে, মানে পত্রিকা থেকে বিভিন্ন পরীক্ষার ভোকাবুলারি, পরীক্ষায় এসেছে এগুলো পত্রিকা থেকে। এরপরে হচ্ছে সিনোনিমাস আছে, ওয়ার্ড মিনিং আছে পত্রিকার, পারিভাষিক আছে, গুরুত্বপূর্ণ বানান আছে, ভোকাবুলারি, ডেইলি স্টারের একেবারে পার্টিকুলার ডেইলি স্টার বেসিস আলোচনা আছে। অর্থাৎ অনেক ভোকাবুলারি আছে, এগুলো যদি আপনি ভালোভাবে মানে নিজে যদি একটু আত্মস্থ করতে পারেন, বা নিজে যদি একটু নিজে নিজে একটু একটু পড়ে নিলেন। আহ আবারও আমিও দিতে পারি বা বলতে পারি যে এই অঙ্কটা পড়ে আসবেন বা এই অংশটা দেখে আসবেন, যদিও আসলে বাধ্যবাধকতা পড়া যায় না, দায়িত্ব হচ্ছে আপনাদের, আমি সরবরাহ করেছি। তো আসলে এই, তবে ব্যবহারের জন্য যেমন এই যে কমন যেগুলো আছে, এইগুলোর উপর একটা ক্লাস নেব, অর্থাৎ যেগুলো আমরা অ্যাজ ইউজুয়ালি যে কোনো লেখার জন্য ব্যবহার করতে পারি, যে ভার্ব গুলো বিশেষ করে। দেন প্র্যাকটিক্যাল ক্লাস, দ্যাট মিনস এইগুলো হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে ঠিক সেগুলোই যেগুলো দিয়ে আমি ইতিমধ্যে ইউটিউবে ভিডিও তৈরি করেছি। অর্থাৎ ইউটিউবে ভিডিও তৈরি করেছি যে সমস্ত গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, যেগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, এই সবগুলো এই প্র্যাকটিক্যাল ক্লাসে আছে। প্র্যাকটিক্যাল ক্লাস 1-এ আছে জেরান্ড সম্পর্কে, 2-এ আছে যত ধরনের ফ্রেজ আছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, যত নাউন ফ্রেজের যতগুলো ব্যাপার আছে সব। ওকে, কারণ আমাদের মূল বাক্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ ছাড়া তো আর কোনো বাক্য হচ্ছে না। মানে এগুলো ছাড়া কিভাবে বাক্য, তো হবেই না, মানে অর্থ দিবে না, মানে বড় বাক্য তৈরি হবে না, রাইট? ওকে, অর্থাৎ এইগুলোকে আমরা ভালোভাবে এখান থেকে দেখার চেষ্টা করব। এরপরে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, আমি জানি না কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে ইতিমধ্যেই কে কে অবগত হয়েছেন বা কে কে আমার ক্লাসগুলো পড়েছেন। আসলে আমার ক্লাসের মিনিং বোঝা বা আমার ক্লাসের অর্থ ঠিক তারাই বোঝেন যারা মূলত খুঁজেন যে আসলে হাইপেন যুক্ত যে অ্যাডজেক্টিভ গুলো আছে, হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভ যে নাউনকে রিফার করে নাউন অ্যাডজেক্টিভ অর নাও অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়, বা অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল অ্যাডভার্ব তৈরি হয়, বা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়, এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাস 16 থেকে পাবো। অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আমাদের যা ইংরেজি লেখাকে, অর্থাৎ ইংরেজি লেখাকে অনেক বেশি গতিশীল করতে পারে, বিশেষ করে দারুণ দারুণ কিছু শব্দ চয়নের মাধ্যমে যখন আমরা লিখবো। এরপরে আমরা আলাদাভাবে পজিটিভ ভাব সম্পর্কে জানবো। তারপরে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহারটা জানবো।
গেট গট অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে জানবো, হেল্প এর পজিটিভ ভার্বের ব্যবহারটা জানবো। এগুলো আমাদের লেখা, অর্থ উদ্ঘাটন, কথা বলা সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমরা অ্যাপোস্ট্রোফি, যদিও এটা খুবই সিলি ম্যাটার, তারপর অনেকের কাছে একটু জটিল মনে হয়, আমরা এটাও শিখবো। এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস, এখানে ওকে 3 4 আছে, এখানে জেরান্ড ইনফিনিটিভ, যেটা অধিক গুরুত্বপূর্ণ। তো দেখুন, আমি গুরুত্বপূর্ণ যেই ব্যাপারগুলো, জেরান্ড ইনফিনিটিভ আপনি অবশ্যই অবশ্যই পাবেন। ওকে, অর্থাৎ জেরান্ড ইনফিনিটিভ আপনি পড়তে গেলে, লিখতে গেলে, কথা বলতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ জেরান্ডকে কতভাবে আমরা ব্যবহার করতে পারি, ইনফিনিটিভকে সাথে পার্টিসিপল, এইগুলোর একসাথে বেশ কিছু ক্লাস দেওয়া আছে। এইগুলোকে আমরা ইতিমধ্যে, যেহেতু আপনাদেরকে আমি সরবরাহ করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে প্র্যাকটিক্যালি দেখা। আমরা দেখবো এবং আমাদের যে প্রয়োজন, লেখার প্রয়োজনে আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস 5-এ দেখবো যে পারফেক্ট ইনফিনিটিভ বিশেষ করে অর্থ উদ্ঘাটনে দারুণ কাজে দেয়। পারফেক্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, যদিও পারফেক্ট ইনফিনিটিভ জানলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এরপর নমিনেটিভ, অ্যাবসলিউট বিইং এর ব্যবহারটা, দ্যাট মিন্স হওয়া অর্থ দিচ্ছে, সেই অর্থ দিতে। তারপরে হ্যাজ ইয়েট টু, হ্যাভ ইয়েট টু এর ব্যবহার, ইজ ইয়েট টু, আর ইয়েট টু, এম ইয়েট টু এর ব্যবহার, এগুলো দারুণ বা এই বাক্য তৈরিতে বা কথা বলতে এগুলো দারুণ ভাবে কাজে দেয়। এবার পারফেক্ট ইনফিনিটিভ, এদের দুইবার ব্যবহার আছে। এরপর অব্লিগেশন বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার, হ্যাড টু এর ব্যবহার, মাস্ট মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার, মাস্ট হ্যাভ এর ব্যবহার। এখানে যদিও ছোট ছোট করে লেখা দেওয়া আছে, তো যে সমস্ত বাংলা বাক্যের শেষে তেই, দ্যাট মিনস বাধ্যবাধকতামূলক বোঝাতে। ওকে, এরকম অ্যাজ টু, ইম টু, আর টু, এরকম অনেক কিছু ব্যবহার আছে। এরপরে এখানে এইখানে অনেকগুলো আছে, যদিও সাব যে টপিক গুলো এখানে আনা হয়নি। ওকে, এই তো ব্যাপারটা হচ্ছে, ইতিমধ্যে যেহেতু আমি সরবরাহ করেছি, আপাতত আমাকে আর এই ব্যাপারের উপর কথা না বলাই উচিত। আমরা একটু প্রশ্নে চলে যেতে পারি। তার আগে যেটা করতে পারি, একটু বলে নিতে পারি যে অ্যাডভান্স ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ আমরা একটা লেখাকে কত সুন্দরভাবে গোছাতে পারি, কত বড় করতে পারি, টেনে টেনে বড় করার পরে কখন কিভাবে কি বড় করব, কাকে কে রেফার করে, এই ব্যাপারগুলো আমরা এখানে জানবো। এখানে আমার যে ইউটিউবে ইতিমধ্যে ক্লাসগুলো দিয়েছে, সেই ক্লাসের উপর নোট, তাছাড়া আরো অতিরিক্ত তথ্য সংযোজন আছে। আর 20-এ আমরা জানবো এ যাবৎকালে আমি যত অনুবাদ করেছি, এ যাবৎকালে যত অনুবাদ করেছি তার মেবি 50% এখানে দেওয়া আছে। মানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। 50% বেশি একটা না, কারণ অত বেশি রাখি নাই। এরপর আপনাদের লেখা, ওকে, আপনাদের লেখার জন্য যেহেতু ক্লাস 20 দেওয়া আছে, আবার এখানে 8,000 শুরু হয়েছে। আমার এখানে একটু হয়তোবা এখানে একটু ভুল হয়েছে, এটাকে আমি আবার পুনরায় সরবরাহ করবো। এখানে ক্লাসগুলো একটু ভুল দেওয়া আছে লেখা, 20-এর পরে 18 আবার কিভাবে আসলো। ওকে, এইগুলো হচ্ছে সমস্ত মানে আমাদের লেখায় আমাদের নিজেদের জন্য অনেক বেশি উপকার আসবে, এই জন্য যে আমরা বিবিধ সব নোট পেয়ে যাবো একসাথে। ওকে, এই যে যত ধরনের লেখা আছে সব এখানে আছে। এরপরে এই তো আপনাদের কাছ থেকে আমি যখন যাকে লিখতে বলতাম, বিশেষ করে যখন বলতাম যে আপনারা লেখা দিবেন, তখন অনেকে অনেক ধরনের লেখা দিয়েছেন, সেই লেখাগুলো আমরা এখানে পাবো। ওকে, দাদা আমরা পড়ার সময় এটাও মাথায় রাখবো যে আসলে আমরা আপনাদের এগুলো দায়িত্ব দিয়েছে, আপনারা সময় পেলেই পড়বেন যে আপনার মতোই একজন ভিউয়ার্স, এই এই ইউটিউব চ্যানেলের একজন দর্শক, সে কিভাবে লিখছে বা তার লেখার ধরনটা কি, সে কিভাবে লিখতে পারলো, এই ব্যাপারগুলো আপনি দেখে নিবেন। যদিও আমি এগুলোকে ওইরকম ভাবে আপনাদের পড়াতে পারবো না, তারপরও মাঝে মধ্যে আপনারা সময় হলে দেখে নেবেন। ওকে, এখানে অনেক লেখা আছে, এগুলো সবই আপনাদের, সব। ওকে, এরপর আইএলটিএস রাইটিং টাস্ক। ওকে, আইএলটিএস রাইটিং টাস্ক 1, আইএলটিএস রাইটিং টাস্ক 1, এখানে সব কিছু দেওয়া আছে ইন ডিটেলস। অর্থাৎ ইন্ট্রোডাকশন, বডিতে কি থাকবে, তারপরে হ্রাস বৃদ্ধি পেলে কি ধরনের ভোকাবুলারি, কমলে কি ধরনের ভোকাবুলারি, কোন অংশের জন্য কি ধরনের ভোকাবুলারি, কত ধরনের প্রশ্ন আসতে পারে, সব ধরনের প্রশ্ন দিয়ে উদাহরণ দেওয়া আছে। এরপরে রাইটিং টাস্ক, যদিও এগুলো আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি, মানে প্রায় 4-5টা ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি, নেটিভ যারা ওয়েবসাইট আছে তাদের কাছ থেকে, সেগুলো রেফারেন্স আকারে লিখে দেওয়া আছে, বলে দেওয়া আছে। কারণ যেহেতু আমি সংগ্রহ করেছি, আমি জাস্ট আপনাদের জন্য সাজিয়ে উপস্থাপন করেছি, আর কিছুই না। ওকে, রেফারেন্স দেওয়া আছে কোথা থেকে কোনটা সংগ্রহ করেছি। ওকে, জি। এরপরে হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2, এই সম্পর্কেও সমস্ত কিছু দেওয়া আছে, আমরা কিভাবে আইডিয়া জেনারেট করে লিখতে পারি। এগুলো শেষের দিকে রেখেছি এই জন্য, আমরা যে পূর্বে আলোচনা করলাম ওইগুলো বেসিসে আমরা এইগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। যদিও প্রতিদিন কাজ থাকবে আপনাদের জন্য, প্রতিদিনই কাজ থাকবে।
এরপরে এই তো ব্র্যান্ড স্কোর 8 এর লেখা কেমন হতে পারে, ব্র্যান্ড স্কোর 7 এর লেখা কেমন হতে পারে, কেন 8 পেলো এই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ একটা লেখা কেন 8 পেল, ওকে, কেন একটা স্কোর 7 পেলো, আবারও কেন স্কোর 4 পেলো, এই ব্যাপারগুলো আমরা বিশ্লেষণ করলেই বুঝতে পারবো যে আমাদের লেখা কিভাবে লিখতে হবে। আশা করছি এই ক্লাসগুলো আপনার জন্য ফলপ্রসূ হবে। এরপরে রাইটিং টাস্ক 2 এর আরো কিছু ব্যাপার ট্যাপার থাকবে। এবার ফাইনালি আমরা যেগুলো দেখবো যে এই যে যে গ্রামাটিক্যাল ফাংশন গুলো আছে, আমরা যে গ্রামাটিক্যাল ফাংশন গুলো, ওকে, এইখানে মেবি, ওকে, আমরা ক্লাসে চলে এসেছিলাম, ওকে। এরপর আমরা দেখবো যে গ্রামাটিক্যাল যে ফাংশন গুলো আছে, যেগুলো আমাদের জন্য খুব বেশি জরুরি, সেগুলোকে জাস্ট এখানে এমনি রেখে দিয়েছি। এই তো, ওকে। আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম, অর্থাৎ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আমাদের যে ক্লাস মডিউল আছে। এখন আপনাদের প্রশ্নের পালা। আপনারা আমাকে প্রশ্ন করবেন এই ধরনের প্রশ্ন যে এই যে যে মডিউলটা আছে, আহ, আপনি কি মনে করছেন যে এখানে আপনার জন্য অর্থাৎ কোন ব্যাপারগুলোকে আহ আনা যেতে পারে, বা আপনি মনে করছেন যে কোনো ব্যাপার এখানে মিস হয়ে গিয়েছে, বা হয়তো বা অনেকে বলতে পারেন গ্রামাটিক্যাল ফাংশন আলোচনা করা হয়নি, বা গ্রামাটিক্যাল তেমন একটা ব্যাপার আসেনি, এটাও বলতে পারেন। এটা আপনার উপর ইয়া করে। জি, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে পারেন।